প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এডুকেশন শাহরিয়ার সাগর টিউটোরিয়াল রুমে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা এ পর্যন্ত নাম্বার সিস্টেমের উপরে 3টি ক্লাস নিয়েছি। তার ভিতর নাম্বার সিস্টেম পার্ট 1 এবং নাম্বার সিস্টেম পার্ট 2-তে নাম্বারের পরিচিতি, সিস্টেমের পরিচিতি, তাদের বেস, পজিশন, রেডিক্স পয়েন্ট এগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে। আর পার্ট 3-তে কনভার্সন অফ নাম্বার সিস্টেম ক্লাস 1 নিয়ে ডিসকাশন করা হয়েছে। আজ নাম্বার সিস্টেম পার্ট 4-এ আমরা কনভার্সন অফ নাম্বার সিস্টেম ক্লাস 2-তে নাম্বার কনভার্সন নিয়ে আরও ডিসকাশন করব। গত ক্লাসে আমরা দেখছি যে কনভার্সন মোট 12টি। তাদের ভিতর আমরা প্রথম 3টি কনভার্সন শিখছি, যেমন ডেসিমাল থেকে আমরা বাইনারি করা শিখে গেছি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আজ আমরা করব বিপরীতটা, অর্থাৎ যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা কিভাবে ডেসিমালে ফেরত আসবো। গত ক্লাসে 3টা, আজকে আমরা 3টা বা তার বেশি আলোচনা করতে চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে আসবো বাইনারি টু ডেসিমাল। গত ক্লাসে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে গেছি, ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল থেকে হেক্সা গেছি। আজকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসবো, অক্টাল থেকে ডেসিমেলে এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে ফেরত আসবো। তো বাইনারি থেকে ডেসিমেলে আসতে গেলে আমি নাম্বার সিস্টেম পার্ট 2-তে তোমাদেরকে পজিশন নিয়ে কথা বলছিলাম, যে নাম্বার সিস্টেমের উপর ডিপেন্ড করবে তাদের বেস এবং তাদের পজিশন। অর্থাৎ আমি একটুখানি মনে করা দিচ্ছি, যেমন আমরা যদি একটা ডেসিমাল নাম্বার ধরি 2020, 2021, এটা যদি একটা ডেসিমাল নাম্বার বা দশমিক নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে এদের স্থানীয় মানগুলো বের করছিলাম। স্থানীয় মান বের করার সময় তোমাদেরকে বেজের ভিত্তিতে আমি এদের স্থানগুলোর মান দেখাচ্ছি। সেক্ষেত্রে দশমিক থেকে যেটা ডান দিকে ছিল, সেই ক্ষেত্রে এখানে নেওয়া হয়েছিল 10 ইনভার্স 1, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 3, 10 ইনভার্স 4। এই পজিশনগুলোতে যারা অবস্থান করবে, যেমন এখানে 2 অবস্থান করতেছে, তাহলে 2কে এটা দিয়ে গুণ করতে হয়। এখানে 0 অবস্থান করতেছে, তাহলে 0কে এটা দিয়ে গুণ করতে হয়। এখানে 2 অবস্থান করতেছে, এটা দিয়ে গুণ হবে। এখানে 1 অবস্থান করতেছে, 10 ইনভার্স 4 দিয়ে গুণ হবে। এটা হলো দশমিকের পরের সংখ্যা। এটা হলো আমরা সাধারণ যে পদ্ধতিতে স্থানীয় মান জানি সেটা। পরবর্তী যে মানগুলো আছে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 10 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করতে হয়, 2 10 টু দি পাওয়ার 1, 0 10 টু দি পাওয়ার 2, 2 10 টু দি পাওয়ার 3। এইভাবে ডেসিমেলে স্থানীয় মান নির্দেশ করে। এখন স্থানীয় মানগুলো সাধারণত তাদের বেস নির্ধারণ করে দিবে। অর্থাৎ আমি যেমন 10-এর পাওয়ার দিয়ে আমরা ডেসিমেল নির্দেশ করতেছি, যদি এটা বাইনারি হতো তাহলে 2-এর পাওয়ার দিয়ে বেস নির্ধারণ হতো বা স্থানীয় মান নির্দেশ করতো। অক্টাল হলে 8-এর পাওয়ার দিয়ে হতো, হেক্সাডেসিমাল হলে 16-এর পাওয়ার দিয়ে স্থানীয় মান নির্দেশিত হয়। এটা কিন্তু আমরা ছোট ক্লাসেও শিখছি। অর্থাৎ আমরা দশমিকের পরে বা 10 টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা একক মানে কি 1 দিয়ে গুণ করছি, পরবর্তী সংখ্যাকে 10 দিয়ে গুণ করছি। 10 টু দি পাওয়ার 1 মানে কত, 10। পরবর্তী সংখ্যাকে 100 দিয়ে গুণ করছি, কারণ হচ্ছে 10 স্কয়ার, অর্থাৎ এটা 100। এরপর
10⁻³ মানে হচ্ছে এই স্থানটা কত বলো 1000 এর। আর দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে ছোট ক্লাসে এখানে তোমরা 0.1 তারপর একটা 0.01 এভাবে গুণ করে গেছে। ওই জিনিসটাই এখানে শুধু পাওয়ার আকারে দেখানো হয়েছে। বেজ নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে তাই দশমিক সংখ্যা না নিয়ে বেজের ভিত্তিতে জিনিসটাকে ডিসকাশন করা হয়েছে। তো বেজ নিয়ে হিসাব করলে সুবিধাটা কি? শুধু সিস্টেমের উপর ডিপেন্ড করে এই বেজগুলোকে চেঞ্জ করলেই হয়ে যায়। অর্থাৎ ডেসিমেল হলে 10 বসে যাবে, বাইনারি হলে 2 বসে যাবে, অক্টাল হলে 8 বসে যাবে, আর হেক্সাডেসিমাল হলে 16 বসে যাবে। তাহলে এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এইটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো চলে আসি, এটা বাইনারি নাম্বার, এটাকে করতে বলা হলো ডেসিমাল। কি করতে হবে? প্রথমে যে মানগুলো আছে স্থানীয় মানের ভিত্তিতে, এটা 1 2 3 4 5 স্থানীয় মানের ভিত্তিতে 1 ইন্টু, এটা যেহেতু আমরা বাইনারিতে আছি তাহলে বেস কত হবে 2, তারপরে আবার প্লাস দিব, 0 ইন্টু আবারও 2 প্লাস দিব, 1 ইন্টু আবারও 2 প্লাস দিব, 1 ইন্টু 2 আবার 0 আছে, 0 ইন্টু 2। এইখানে প্রথমে আমরা আগে বেসগুলো বসাই নেব। তাহলে 1 তার সঙ্গে 2, 0 তার সঙ্গে 2, 1 এর পর 2, 1 এর পর আবারও 2, 0 পর আবার 2। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যতটুকু আছে ততটুকু। এটিকে কি করতে হবে? ডান দিক থেকে প্রথমটি হবে 0 পাওয়ার, পরেরটি 1 2 3 4। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাকে ডান দিক থেকে বাম দিকে পাওয়ারটিকে ক্রমান্বয়ে কি করতে হবে? বাড়াতে হবে। এদিকে সংখ্যা যতই থাক না কেন তাতে কোনো অসুবিধা নেই, 4 এর পর 5 6 7 8 এভাবে চলতে থাকবে। এটা হলো পূর্ণ সংখ্যা। এর সঙ্গে আবারও আমরা প্লাস চিহ্ন দিব, দিয়ে দশমিকের পরের সংখ্যা 1 ইন্টু 2, 1 ইন্টু 2 আরেকটি 1 আছে, 1 ইন্টু 2। এটা যেহেতু দশমিকের পরের সংখ্যা, এখানে 2 এর পাওয়ার ইনভার্স থেকে শুরু হবে, 10 ইনভার্স 1, 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3। ঠিক এভাবে আমরা বেসগুলোকে বসিয়ে নেব। তারপর আমাদের সরাসরি ক্যালকুলেটরে করলে হয়তো বা হয়, কিন্তু যেহেতু আমাকে এখানে কনভার্ট করে দেখাইতে বলা হয়েছে, এই জন্য আমরা যেটা করব যে সরাসরি ক্যালকুলেটরে না করে যতটুকু হাতে করা সম্ভব সেটাকে করার চেষ্টা করব। যেমন আমরা কিন্তু 2 এর উপরে যখন 4 থাকে তখন 2 টু দি পাওয়ার 4 হয়, তাহলে কয়টা 2 গুণন হয়? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত হয় 16। সেই 16 সাথে 1 গুণ করো, তাহলে 16 হবে। তবে যেখানে 0 দিয়ে গুণ থাকবে, 0 দিয়ে গুণের বেলা এটা ভাঙানোর প্রয়োজন নেই, কারণ কোনো কিছুর সঙ্গে 0 দিয়ে গুণ থাকা মানেই সেটা পুরোটা 0 হয়ে যাবে। এরপর আবারও প্লাস চিহ্ন, 2 এর উপর 2 পাওয়ার আছে, তাহলে দুটো 2, 2 দুগুণ কত হয় 4, 4 এর সাথে 1 গুণ করো, এখানে আসবে 4। তারপরে 2 এর উপরে পাওয়ার আছে 1, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তারপরে দেখতে পাচ্ছ এখানে 0 দিয়ে গুণ আছে, 0 দিয়ে গুণ করলে আর পাওয়ার ভাঙানোর প্রয়োজন নাই, সরাসরি 0 লিখবো। তারপরে যখন ইনভার্স থাকবে, তোমরা জানো ইনভার্স যখন থাকে এর সামনে যেটা গুণ আকারে থাকবে সেটা উপরে চলে যাবে, ইনভার্স পাওয়ার সহ নিচে চলে আসবে, ইনভার্সটা উঠে গিয়ে 2 টু দি পাওয়ার 1 হবে। একইভাবে সামনে যেটা গুণ আকারে আছে সেটা উপরে যাবে, ইনভার্স থাকলে এটা পাওয়ার সহ নিচে চলে আসবে এবং সেটা পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এরপর সামনে আছে 1, সেটা উপরে চলে যাবে, 2 ইনভার্স 3 মানে নিচে আসলে সেটা 2 টু দি পাওয়ার 3। এখন আমরা যেটা করব সেটা হলো, আমি চাইলে যে এখানে পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে নিতে পারি, বললে এটা ছোট হয়ে আসবে। এখানে আছে 16, এখানে 4, এখানে 2,
16 4 20, এখানে আসছে 22। 22 এখন তুমি চাইলে আর এক লাইন বাড়ায় এটাকে ভেঙে নিতে পারো। 2 এর উপর 1 মানে 2, 2 এর উপর 2 মানে 4, 2 এর উপর 3 মানে হচ্ছে 8। এখন প্রথমটা দেখো যে এখানে আছে হাফ, হাফের দশমিক মান হয় আমরা জানি 0.5। তারপর একটা খেয়াল করো আছে 1/4 মানে 0.25, তারপরে 1/8 0.125। যখন সমস্ত মান ভগ্নাংশগুলো ভেঙে আমরা একই রকম করে নিলাম, এবার আমরা করবো কি পূর্ণ সংখ্যাটার সঙ্গে টোটাল মানটা যোগ করে নিব। তাহলে আমাদের হাতে 22 আছে পূর্ণ সংখ্যা, এর সঙ্গে যোগ হবে 0.5, এর সঙ্গে যোগ হবে 0.25, এর সঙ্গে যোগ হবে 0.125। এগুলোকে একত্রে করার পর যে মানটি আসলো 22.875, এটাই হয়ে যাবে তখন ডেসিমাল সংখ্যা। এইভাবে বাইনারিকে আমাকে কি করতে হবে, ডেসিমালে পরিণত করতে হবে। আশা করি তোমরা জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা যেটা করব, একই নিয়মে যেমন বাইনারি থেকে ডেসিমেলে আসলাম, ঠিক একইভাবে অক্টাল থেকে একটা সংখ্যা নিয়ে সেটাকে ডেসিমেলে নিয়ে আসার চেষ্টা করি। এবার আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাব। অক্টাল থেকে ডেসিমেলে যেতে আমরা একটা অক্টাল নম্বরের সাহায্য নিই। 750.163, এটি একটি অক্টাল নাম্বার। এটাকে আমাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে ঠিক যেভাবে বাইনারি পজিশন নির্ধারণ করছিলাম 2 দিয়ে, অক্টালের পজিশন নির্ধারণ করব 8 দিয়ে। সেই ক্ষেত্রে 7 into 8, পূর্ণ সংখ্যাটা আগে লিখে নেই। 5 into 8, 0 into 8। নেওয়ার পর এটার ডান দিক থেকে পাওয়ার বসাবো, যেহেতু এটা পূর্ণ সংখ্যা 0 1 2। পয়েন্টের পরের সংখ্যা 1 into 8, 6 into 8, 3 into 8। এক্ষেত্রে দশমিকের পরের সংখ্যা হওয়ার কারণে এদিকে যাবে এটা ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। ঠিক আগে যেভাবে আমরা এই বেজের স্থানগুলোতে 2 ছিল, এখন ঠিক একইভাবে বেজের স্থানগুলোতে 8 চলে আসবে। পূর্ণ সংখ্যার বেলায় ডান দিক থেকে পাওয়ার চলে বসায় বাম দিকে আসতে হবে, দশমিক সংখ্যার বেলায় বাম দিক থেকে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 এভাবে বসায় যেতে হবে। তো ঠিক আগের মতো করেই আমরা প্রথমে পাওয়ারটাকে ভাঙায় নিব। এখানে 7, এখানে 64, এখানে আসছে 5, 8 এর উপর 1 মানে কত আসে 8। যেহেতু শুরুতেই 0 দিয়ে গুণ, আমি বলছিলাম 0 দিয়ে গুণ থাকা মানে এটাকে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে ডাইরেক্ট 0 হয়, এখানে আর পাওয়ার ভেঙে দেখানোর প্রয়োজন নাই। এরপর সামনে যেটা থাকে ইনভার্স থাকলে সামনের মানটা উপরে যাবে। 8 to 8 ইনভার্স 1 যেটা আছে এটা নিচে চলে আসে, 8 to the power 1 হবে, প্লাস হয়ে যাবে। একইভাবে সামনে আছে 6, উপরে দাও 8 ইনভার্স 2 মানে 8 to the power 2 করতে হবে। এরপর আছে 3, উপরে যাবে
8 টু দি পাওয়ার 3 হবে। এখন মানগুলোকে ছোট করে নিয়ে আসার চেষ্টা করি। 8 ইন্টু 7 ইন্টু 64 448 5 8 গুণ করলে 40 0 এটা লেখার প্রয়োজন নাই, এটিকে আমরা ভাঙায় নিয়ে আসি। 1 8 টু দি পাওয়ার 1 মানে 8, এখানে 6 8 স্কয়ার, এখানে আসছে 64, আর 8 টু দি পাওয়ার 3 মানে 8 টু দি পাওয়ার 3 হবে 512। তো আমরা চাইলে এই দুটোকে যোগ করে ফেলি। এখানে যোগ করলে আসবে 488 প্লাস, এবার এটাকে আমরা ভাঙায় নিব। 1/8 0.125 6/64 0.09375, কোনো মানকে আমরা বাদ দিব না। এরপর 3/512 মানটি আসতেছে 5.859375 ইন্টু 10 ইনভার্স 3। এখন এটা আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে করার কারণে মানটা সায়েন্টিফিক আসছে। যারা আর্টস বা কমার্সে পড়ো তারা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ না করো তাদের ক্ষেত্রে প্রবলেমটা আসবে না, এই সায়েন্টিফিক মানও আসবে না, যেটা আসবে তোমরা সেটাই বসাবা। আর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো, সায়েন্সের স্টুডেন্টরা আমরা জানি, আর যারা জানো না তাদের জন্য বলছি যে এই পয়েন্টটা, এটাকে আমরা যদি ইনভার্স থাকে তখন পয়েন্টের মানটা বাম দিকে যেতে থাকবে। যদি ইনভার্সকে বাদ দিতে চাই, কিভাবে বাদ দিব তোমরা দেখে নাও। 488 0.125 যোগ, কিভাবে আমরা এই সায়েন্টিফিক মানটা বাদ দিতে চাই। তো যেভাবে বাদ দিব, কত পাওয়ার আছে ইনভার্স 3, ইনভার্স 3 মানে দশমিক সংখ্যাকে যদি 3 ঘর সামনে নিয়ে যেতে পারি তাহলে আর 10 ইনভার্স 3 লিখতে হবে না। তাহলে এখানে 5 হলো প্রথম ঘর, দশমিকটা যেখানে আছে সেখান থেকে 3 ঘর সামনে লিখতে হবে। তাহলে 5 একটা ঘর আর 2 ঘর বানায় নিতে হবে 0 দিয়ে, নিয়ে সামনে দশমিকটা চলে আসবে। এরপর বাকি মানগুলো ঠিক যেভাবে আছে লিখে ফেলবো, আর 10 ইনভার্স 3 লেখার প্রয়োজন নাই। এখন যেহেতু সবগুলো সরল মান হয়ে গেছে, এগুলোকে এবার যোগ করে ফেলবো ক্যালকুলেটরে। 488 যোগ 0.125 যোগ 0.9375 যোগ 0.005 85 9375। এখানে কোথাও কি ভুল হলো কিনা এখানে আমার 0.09 488 প্লাস 0.125 প্লাস 0.09375 প্লাস 0.005
0058 59 375 যোগ করলে আসবে 488.224609 এভাবে এটা ডেসিমেল নাম্বারে চলে আসবে। এবার ঠিক আছে, এখানে আমার ক্যালকুলেটর চাপতে 0.0টা বাদ দিয়ে উঠেছিলাম, তাই মানটা বেশি আসতেছিল। এবার ঠিক আছে। তো ব্যাপারটা অনেক সহজ একটা ব্যাপার, যে আমরা যখন ডেসিমেল থেকে বাইরে গেছি সেক্ষেত্রে তোমরা দেখছো যে দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে নিয়ে তারপরে একত্রিত করতে হয়। আর যখন ডেসিমেলে ফেরত আসতেছি সেক্ষেত্রে আলাদা আলাদা করার প্রয়োজন নাই, একসঙ্গে দুটো অঙ্ককে একত্রে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে একত্রে কি করা যায়, কনভার্ট করা যায়। তো এবার আমরা অক্টাল থেকে তো ডেসিমেলে আসলাম, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে ফেরত আসবো। তাহলে আমরা লিখি হেক্সাডেসিমাল টু ডেসিমাল। একটা হেক্সাডেসিমাল মান লিখে ফেলি 91B, পয়েন্টের পর ভগ্নাংশ হিসেবে 2F নেই। এই 16 বেস দিয়ে বলা হচ্ছে এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো হেক্সাডেসিমালের পজিশনের ক্ষেত্রে আমরা জানি যে গত ক্লাসেও আমি বলছি এটা ডেসিমেলের 10 পজিশন, B 11, C 12, D 13, E 14, F 15। যখন আমরা ডেসিমেলে কোনো কিছু নিয়ে যাব তখন এই A পজিশনটা 10 নিয়ে নিতে হবে, আর যদি ডেসিমেলের কোনো জিনিসকে হেক্সাতে কাউন্ট করি তাহলে 10 পজিশনটাকে A তে, 11টাকে B তে, 12টাকে C তে, এভাবে। তো যেহেতু আমরা এখন যাচ্ছি কোথায়, যাচ্ছি ডেসিমেলে, তার মানে যখনই আমার ABCD গুলো আসবে, ABCD গুলো হচ্ছে হেক্সাডেসিমেলের মান। এই পজিশনগুলো তখন ডেসিমেলে যাওয়ার জন্য 10, 11, 12, 13, 14, 15 দিয়ে কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তার আগে ঠিক আগের নিয়মে আমরা আগে এদের স্থানীয় মানগুলো লিখে ফেলি। 9 ইন্টু, এটা যেহেতু 16 বেস, তাহলে 16 দিয়ে গুণ করতে হবে। বাইনারিতে যেমন বেস 2 নিছো, অক্টালে যেমন 8 নিছো, হেক্সাডেসিমালে সেরকম 16 নিতে হবে। পূর্ণ সংখ্যা লেখা হয়ে গেলে আগে আমরা পাওয়ারটা বসাই নিব 0, 1, 2। এরপরে দশমিক সংখ্যা একটি 2 আছে, 2 ইন্টু 16, একটি F আছে, F ইন্টু 16 লিখব। দশমিকের পরের সংখ্যা হয় এটা ইনভার্স 1, এটা ইনভার্স 2 হবে। এখানে একটু বাড়তি লাইন আমি করছি যে এই B এবং F এর মানগুলো একবারে না বসায়, তোমাদের জন্য ভুল না হয়, শুধু বোঝার সুবিধার জন্য, তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে একবারে মানটা লিখি নাই। সেকেন্ড লাইনে আমি মানটা লিখব 9 ইন্টু 16 স্কয়ার 1 ইন্টু, এই যে B যেহেতু ডেসিমেলে যাচ্ছে তাহলে B এর পরিবর্তে কত বসাতে হবে, 11। আর F আছে, F কে চেঞ্জ করে নিতে হবে 15। আশা করি বুঝতে পারছো। শুধু এই লাইনে আমি কিছুই করি নাই, বিটাকে চেঞ্জ করে 11 নিছি, Fটাকে চেঞ্জ করে আমরা 50 নিছি। কারণ B এর তোমার বিটা হচ্ছে হেক্সাডেসিমালের মান, বিটা যখন
ডেসিমালে চলে আসবে তখন তার স্থানীয় মান বা ওই পজিশনটা কার হয়ে যাবে, 11 হয়ে যাবে, একের পজিশনটা 15 হয়ে যাবে। এরপর আগে নিয়মেই আমরা করব যে পাওয়ারগুলোকে প্রথমে ভেঙে নিই। 16 স্কয়ার 9 ইন্টু 256 1 ইন্টু 16, কোনো কিছুর উপর 0 মানে 1, কারণ আমরা সূচকের নিয়মে জানি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখানে থাকতেছে কত, 11 ইন্টু 1। এখানে যেটা সামনে ইনভার্স থাকলে, যেটা সামনে গুণ থাকে, এটা উপরে যায়, বেস সহ নিচে পাওয়ারটা প্লাস বা ধনাত্মক হয়ে যাবে। এরপর সামনে 15, এটা উপরে যাবে, বেস 16 ইনভার্সটা টু দি পাওয়ার প্লাস হয়ে যাবে। এখন যতটুকু ছোট করা যায় করে নিয়ে আসি। এখানে আছে 256 গুণন 9, এটার পরিবর্তে আসছে 2304, 16 ইন্টু 1 16, 11 ইন্টু 1 11, 16 টু দি পাওয়ার 1 মানে হয় 16, আর 16 স্কয়ার 256। যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে যোগ করে ফেলি। 2304 প্লাস 16 প্লাস 11, 2331 প্লাস 2/16 0.125 প্লাস 15/256 0.0585937 কোনো মানকে আমি বাদ দিই। এবার যেহেতু সবগুলো সরল রূপ চলে আসছে, সবগুলোকে এবার যোগ করে নিই। 2331 প্লাস 0.125 প্লাস 0.058 59 375 2331.183594 চলে আসলাম ডেসিমাল নাম্বারে। তাহলে এভাবে আমরা কোনো সংখ্যা বাদ না দিয়ে ক্যালকুলেটরে যতটুকু মান আসবে সবগুলো নিয়ে আমরা এইভাবে এটাকে কনভার্ট করে ফেলবো। আশা করি যে পূর্বের 3টা কনভার্সন থেকে এই 3টা কনভার্সন তোমাদের কাছে আরো অনেক বেশি ইজি লাগছে। তাহলে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফেরত আসতে গেলে প্রতিবার তাদের বেস দিয়ে গুণ করতে হবে। যে যে সিস্টেমে থাকবে তাদের সিস্টেমের বেস দিয়েই গুণ করতে হবে। পূর্ণ সংখ্যার বেলায় পাওয়ার নিতে হবে পূর্ণ সংখ্যার ডান দিক থেকে 0, 1, 2 এভাবে চলতে থাকবে। আর পয়েন্টের পর ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 বেজের উপর নিতে হবে, নিয়ে ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায়। আর সবচেয়ে ভালো হয় যদি এভাবে ভেঙে ভেঙে করো। যদি ম্যাথ করতে বলে তাহলে এভাবে ভেঙে করা উচিত। আর যদি এমসিকিউ এর ক্ষেত্রে সরাসরি ক্যালকুলেটরে ব্র্যাকেট নিয়ে করা যায়। তো এই ছিল আমাদের কনভার্সনের দ্বিতীয় ক্লাস। তোমাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা করে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, ফোন করে জানাতে পারো। অনেকেরই প্রবলেম হচ্ছে যে আমরা যখন ডেসিমেল থেকে বাইরে যাচ্ছিলাম তখন তোমরা বলতেছো যে দশমিকের পর যদি শূন্য না আসে তাহলে এই জিনিসটা অনেকের কাছে স্পষ্ট না। তো আমি ক্লাসটা সামান্য একটু বাড়িয়ে একটা ম্যাথ দ্বারা পুনরায় একটু পূর্বের ক্লাসের রিভিউটা করি। একটা মান লিখি, যেমন ডেসিমাল থেকে অক্টাল।
তো ডেসিমেল থেকে অক্টাল করার ক্ষেত্রে আমরা একটা মান নিলাম যে 257.32, এটা ডেসিমেলে আছে, এটাকে আমাকে অক্টাল করতে বলা হলো। তো তোমাদের পূর্ণ সংখ্যার বেলায় তোমাদেরকে বলা হয়েছিল যে বেজে যাব সেই বেজ দিয়ে ভাগ করে দেওয়ার জন্য। ভাগ করার ক্ষেত্রে 257 ডিভাইডেড বাই 8 যদি বেশি চলে আসে, পয়েন্টের পরের মান চলে আসে, বেশি আসা বলে কথা না, 32.125 আসছে। তো পয়েন্টের মান যেহেতু নেওয়া যাবে না, তো পয়েন্টের মান বাদ দিয়ে তখন 32 দিয়ে 8 কে গুণ করে নিব। 32 ইন্টু 8 256, অবশিষ্ট মান আসবে 1। তাহলে এখানে 257 এটিকে 8 দিয়ে ডিভাইড করলে আসে 32, অবশিষ্ট থাকে 1। আমি তোমাদেরকে বলেছি যতক্ষণ ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত বেজ দিয়ে ভাগ করে যেতে হবে। তো আমরা জানি এখানে 4 বার যায়, 4 বার গেলে অবশিষ্ট চলে আসে 0। এখনো 4 আছে। আরো বলেছিলাম যে যখন ভাজক থেকে ভাজ্য ছোট হয় তখন আর তোমাকে ভাগ করার প্রয়োজন নেই, 0 বাদ দিয়ে 0 লিখে এটাকে অবশিষ্ট মান হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখানে কি আসছে, 8 দিয়ে ভাগ করার পর এখানে 0 আসলো, এখানে অবশিষ্ট মান 4 আসলো। তো এটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা যেটা পাইলাম যে 257 এটি ছিল একটি ডেসিমাল নাম্বার, এটাকে যখন অক্টাল নাম্বারে পরিণত করলাম সেটা হয়ে গেল 401 অক্টাল। এটা নিয়ে কার কোনো কমপ্লেন না থাকলেও অনেকেই পয়েন্টের পরের সংখ্যাকে কনভার্ট করতে গিয়ে প্রবলেমে পড়তেছ। তো এই জায়গাটা যেটা আছে, যেহেতু আমরা দশমিক এবং পূর্ণ সংখ্যাকে একবারে কনভার্ট করতে পারবো না, তাই দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা থেকে যেটা রেজাল্ট পেয়েছি সেটা এক জায়গায় লিখে রাখি, 4018। এখন যারা দশমিক সংখ্যার পরে কনভার্ট করতে প্রবলেমে পড়ছো তারা 0.32 into 8 পূর্ণ সংখ্যা 2, পয়েন্টের পর 56, 0.56 into 8 4.48, 0.48 into 8 3.84, 0.84 into 8 6.72, এরপর 0.72 into 8 5.76, 0.76 into 8 0.76 into 8 6.08। তোমরা দেখতে পাচ্ছ যে এই অঙ্কটা কোনো জায়গায় কি হচ্ছে না, পয়েন্টের পরে 0 আসতেছে না। তো পয়েন্টের পর যখন 0 আসছে না তখন তোমাকে শিওর হতে হবে যে কোনো একটা পূর্ণ সংখ্যা পুনরায় চলে আসছে কিনা। যদি দেখো যে কোনো একটা পূর্ণ সংখ্যা পুনরায় চলে আসে তাহলে সেই জায়গায় গিয়ে আমাদেরকে থেমে যেতে হবে এবং এটাই প্রমাণ করবে যে পয়েন্টের পর কখনোই শূন্য আসবে না,
সেটা প্রমাণ হবে কি দিয়ে, যদি পূর্ণ সংখ্যা পুনরায় রিপিট চলে আসে। এই জিনিসটা আমি গত ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেকে ভালোভাবে বুঝো নাই, তাই আমি আবার কথাটা বললাম যে 0.72 ইন্টু 8, আমি একবার যাচাই করে নিচ্ছি, 5.76 হয়, ঠিক আছে। 0.76 ইন্টু 8, 6.08, ঠিক আছে। তাহলে ঠিক আছে, 6 এর পর 5, 5 এর পর আবার 6, তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা 6 রিপিট আসছে, তাই রিপিট আসে গেলেই এই জায়গায় আমাকে থেমে যেতে হবে, বাকিটা ডট ডট দিবা এবং এই সংখ্যাটাকে উপর থেকে নিচে সাজাতে হবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা উপর থেকে নিচে চিহ্ন থাকবে। তারপর এর আনসারটা আমরা লিখব 0.32, এটা ডেসিমাল সংখ্যা, এটার অক্টালে রূপান্তর করলে হবে, আবারও পয়েন্ট দিবা, 243656, পরে এখানে ডট ডট চিহ্ন দিবা, দিয়ে এখানে তোমরা 8 লিখে দিবা। এইভাবে দশমিক সংখ্যাকে রূপান্তর করতে হবে। এবং যদি পয়েন্টের পর 0 আসে তাহলে তো ওইটুকু লিখলেই শেষ। 0 না আসলে পূর্ণ সংখ্যা খোঁজ করবা, যে কোন জায়গায় পূর্ণ সংখ্যা আবারও কি আসছে বলো, ফেরত আসছে। পূর্ণ সংখ্যা আসা পর্যন্ত তোমরা গুণগুলো করে দেখাবা। অনেকে যেটা করো যে কিছু দূর করে বন্ধ করে দাও, সেটা না, তোমরা চেষ্টা করবা যে কোনো এক জায়গায় পূর্ণ সংখ্যা রিপিট আসে কিনা, যেখানে রিপিট আসবে সেই পর্যন্ত তোমরা করে দেখানোর চেষ্টা করবে। এরপর যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে দুটো মিলে আনসার লেখার কথা, যেহেতু পূর্ণ এবং ভগ্নাংশ দুটো আলাদা আলাদাভাবে করে থাকি, যে পূর্বের অঙ্ক থেকে 257.32, এটা থেকে পূর্বের পূর্ণ অংশের মান পেয়েছিলাম, আমরা লিখে রাখছি 401 পয়েন্ট, আর 0.32 থেকে মান পেয়েছি 0.243656। এটা যেহেতু শেষ করতে পারিনি তাই ডট ডট বুঝতে হবে, এটা যেহেতু কোনো সমাধান নেই, এভাবে 8 লিখতে হবে, বেসটা অবশ্যই দিতে হবে, দেওয়ার পর এখানে আনসার লিখব। আশা করি গত ক্লাসে যারা পয়েন্টের পর কতক্ষণ পর্যন্ত তোমাকে গুণ করতে হবে, যারা এটা স্পষ্ট হওয়া নাই, আজ তোমরা সেটা ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পার্ট 5-এ আমরা বাকি কনভার্সনগুলো নিয়ে আলোচনা করব। যদি আমার লেকচার তোমাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, প্রবলেমগুলো ফোন দিয়ে জানতে পারো। ধন্যবাদ।